যদি বলি যে নির্বাচনটা হয়ে গেল, কেমন নির্বাচন হলো, ঠিক আছে, ভোটের যে রেশিও আপনি দেখছেন সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সাথে যে আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে অনেক বছর পরে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা ভালো সম্পর্ক দেখতে পাচ্ছি, এই দুইটা জিনিসকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমি পিছনেরটা দিয়ে শুরু করি। দেখা করেছে, এটা টেলিভিশনে দেখানো হয়েছে এবং এটা অবশ্যই ভালো সৌজন্যতা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে লাউ সেই কদু, এর দেখা করার পরে কিন্তু বক্তব্যে বলেছে যে তারা এমক সিটে 33টা সিটে তাদের হয়েছে, কারচুপি হয়েছে। তারা ইলেকশন কমিশনে অভিযোগ দিয়েছে, প্রয়োজনে কোর্টে যাবে, আন্দোলন। সেটা আইনগত দিক, হ্যাঁ, সেটা মাঠেও থাকবে। সেটা দাঁড়িয়ে থাকা কি খুব বেশি পজিটিভ নয়? না, পজিটিভ মানে দেখা করছে ওইটুকুই পজিটিভ, কিন্তু স্ট্যান্ড থেকে তো সরে নেই। আমার বক্তব্য হলো স্ট্যান্ড থেকে সরে নেই। অর্থাৎ এও বলছে যে আমরা একসাথেই ছিলাম সবসময়, তো আমরা একসাথেই কপারেশন করবো, এই সেই বলছে, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু ছাড় নেই, কোনো ছাড় নেই। এখানে আমি বলছি যে এইখানটাতে যে আরও যদি হতো এমনটা, যে ঠিক আছে যা হয়ে গেছে সবই অভ্যুত্থানের শক্তি, জামাত বিএনপি দীর্ঘদিন একসাথে চলেছে, আমরা সরকারটাও অন্তত 5 বছর সবাই সহযোগিতা নিয়ে আমরা একটা স্ট্যাবল, দেশের স্ট্যাবিলিটিটা আনি, সেই জায়গায় কথা কিন্তু আমার কাছে মনে হয় সেই দিকে কথা যায় নাই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বললেন যে এখন রাজনীতি কি বললেন, একটা প্রশ্ন যে এইবারের নির্বাচনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? নির্বাচনটাকে ভোটের যে রেশিও দেখা যাচ্ছে, তো আমরা তো মোটামুটি ভোটের দিন বা ভোটের পরের দিন ভোটের রেশিওটা আমরা পাই নাই, এখন সেই রেশিওটা পাচ্ছি, এই রেশিওটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ভোটের আমি আপনাকে যেটা বলছি যে বাংলাদেশের ভোটের যে আগে এটা ছিল, অনুপাতটা ছিল, সেই অনুপাত কি চেঞ্জ হয়েছে কিনা? অফিসিয়ালি ধরেন আওয়ামী লীগ ভোটে নাই, হ্যাঁ, জাতীয় পার্টিও নাই বলবো, অবশ্য জাতীয় পার্টির একটি সিটও যেতে নাই, সুতরাং তাদের ভোটও কতটুকু আছে জানি না। তো সেই বিবেচনায় আমার মনে হয় ভোটের যে অনুপাত, ভোট যে পড়েছে টোটাল, এটা আমার মনে হয় গ্রহণযোগ্য। এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ যত পর্যবেক্ষক আছে সবাই কিন্তু তাদের স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করেছে যে ভোট রেশিও ঠিক আছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এখন ধরেন এখন সরকার গঠন হবে, দেশটা সরকার গঠনের পরে যাই, আমি একটা কথা বলি যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনের সময় তো একদল আর দলকে সবসময় সমালোচনা করে, একে অপরকে খারাপ নামে গালি দেয়, ঠিক আছে, এবারও হয়েছে। নির্বাচনে বিজয়ী হবার জন্য দুই দলকে এমন কোনো অস্ত্র ব্যবহার করেছে যার ফলে দুই দলের মধ্যে একবারে আনুষ্ঠানিকভাবে এবং পাকাপোক্তভাবে দূরত্ব তৈরি হয়েছে? আমার কাছে মনে হয় তাই। কিরকম? স্নায়ুযুদ্ধ চলবে আমার কাছে মনে হয়েছে, যে কারণ মানে দুই দলের তো একটা সময় আদর্শিক নৈকট্য ছিল বলে তারা দীর্ঘদিন একসঙ্গে চলতে পেরেছে, সেই জায়গার থেকে সরে গেছে কিনা? সেই জায়গার থেকে আমার ধারণা এখন সরে আসছে ভিতরে ভিতরে, স্নায়ুযুদ্ধ যাকে বলে। অর্থাৎ তারা এখন জামাতের ভিতরে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা জন্ম নিয়েছে এই নির্বাচনের ভিতর দিয়ে। জামাত আগের অতীতের যদি ফলাফলের সাথে তুলনা করি, এবারের ফলাফল কিন্তু অনেক ভালো করে, অনেক বেশি, অনেক ভালো করেছে, অনেক ভালো করেছে। তো সেই বিবেচনায় তারা তো এবারের নির্বাচনটা কিন্তু তারা সব ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে ফেলবে এই কথা বলে তারা কিন্তু বেশ সাংঘাতিকভাবে যত অপরচুনিটি ছিল ইলেকশন করতে, ভোটকে কনভিন্স করার, সবটাই করেছে, সবটাই করেছে। কিন্তু ফাইনালি যেটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ ক্যাম্পিংটা ছিল জামাতের, এই কারণে শেষ পর্যন্ত একটা জনশ্রী কিন্তু শুরু হয়ে গেছিল যে জামাত ক্ষমতায় যাবে না বিএনপি ক্ষমতায় যাবে, এরকম একটা হাঁটাহাঁটির কথাও এসছে। হাড্ডাহাটি, একটা জরিপেও হাড্ডাহাটি আসছে, অনেক জরিপে বিএনপি গিয়েছিল জরিপ, কিন্তু আমি কোনো সময় জরিপকে আমি পুরোপুরি বিশ্বাস করি না। 96-এর জরিপে পৃথিবীর একটি জরিপ বলে নাই যে বিএনপি জিতবে। সেখানে ধরেন অলিখিতভাবে আওয়ামী লীগ মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছে, বিএনপি হরতাল ডেকে ফেলছে, তারপরে দেখা গেল যে বিএনপি জিতে ফেলছে। হ্যাঁ, তো এই জন্য বলছি যে জরিপ সবসময় আমাদের বাংলাদেশে কিন্তু হয় না, কারেক্ট হয় না। তো এবারে যে জরিপগুলো হয়েছে আপনি যদি তুলনা করেন, সেই জরিপ অনুযায়ী কিন্তু ফল হয় নাই জামাতের অগ্রগতি। আমার তো মনে হয় যে জামাত যে জরিপ দেখানো হয়েছে সেই রেজাল্ট জামাতের নাই। এখন আমার মূল বক্তব্য হচ্ছে যে জামাতের আগে বিএনপির সাথে যে
সমঝোতা বা ঐক্য বা ইলেকশন ঐক্য যাই ছিল, সেই জায়গার থেকে জামাতের মনস্তাত্ত্বিক জায়গায় অনেক পরিবর্তন করছে। এখন জামাত নিজেই ক্ষমতায় যেতে চায়। সুতরাং এই 5 বছর যদি এই সরকার থাকে বা 5 বছর ট্রেনের জামাত কিন্তু তাদের কাজের কৌশল এবং তাদের প্রসেস আমি মনে হয় আজিজ ভাই আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম যে নির্বাচনের মাঠে আপনি আমিও যদি নির্বাচন করি, একে অপরকে তো আমরা চেষ্টা করব হারানোর জন্য, সেটার চাইতে একদম সরাসরি আদর্শিক শত্রুতে পরিণত হলো কিনা বিএনপি জামাত? না, আদর্শিক ওইটাই তো আমি বলার চেষ্টা। আদর্শিক তো শত্রুতা কিছুটা ভিতরে, প্রকাশ্যে না। এবারে কিন্তু নির্বাচনের স্টাইলটা দেখেন, আগে হয়তো বলা হতো একটি দল বলা হতো, কারণ নাম ধরে কিন্তু বকে নাই। এবার কাকে বলে নাই? এবারে কিন্তু নাম ধরে বলে নাই, একটি দল এই করতেছে, অপটি দল ওই করতেছে। হ্যাঁ, ইনডাইরেক্টলি কথা সবই বলতেছে, কিন্তু ইনডাইরেক্ট। সেটা একটা পজিটিভ দিক। হ্যাঁ, না পজিটিভ না, সব বলে ফেলছে তো, সব বলে ফেলছে, সব করে ফেলছে। কারণ জামাতের যে মাস মিডিয়ার ব্যবহার, এটা তো সাংঘাতিক রকমের ছিল, সাংঘাতিক ব্যাপার। যারা শপথ নিলেন তারাই বা কি করতে পারবেন, আর যারা নিলেন না তারা বললেন যে এটা সংবিধানের এই জায়গায় আমরা অবস্থান করছি না, সংবিধানে এটা আসতে হবে, শপথটাও তফসিলভুক্ত হতে হবে, তারপরে তারা ওই পথে যাবেন। মানে দেখুন, এই আলোচনায় যদি যেতে হয় তাহলে আপনাকে ফার্স্ট যেতে হবে এই যে সংবিধান সংশোধন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটা হলো রুট। এইটাকে দেখতে হবে যে এইটার অনুসারেই তো সব চলছে। ওইখানেই বলা আছে যে সংবিধান পরিষদ হবে, তাদের শপথ নিতে হবে, এগুলো সেখানে বলছে, হ্যাঁ না ভোট হবে। এখন আপনি এই আদেশটার কথা যদি বলেন, এটা যে কোনো আইনের ছাত্র বা আপনিও সংবিধান পড়ে দেখেন, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 152 পর্যন্ত রাষ্ট্রপতির কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করার কোনো ক্ষমতা নাই। সিম্পল কথা, এইটা যেহেতু সরকারে তারা ছিল, বিজেপির তাদের আছে, অর্থাৎ সরকার যা করবে সেটি হবে, সেইভাবেই তারা গেজেটটা বানাইছে। এবং সেই গেজেটটা বানাইলেও এটার কোনো আইনগত ভিত্তি নেই। কিন্তু বিএনপি তখন এটা ভেহিমেন্টলি হয়তো বলে না, এই কারণে বিএনপি রিয়েলাইজ করেছে, তারা পরোক্ষভাবে বলেছে যে এইভাবে সংবিধান সংশোধন ছাড়া এগুলো করা। তারা যেহেতু দেখছে নির্বাচনটা সামনে, অর্থাৎ নির্বাচন যাতে আবার ভণ্ডুল হয়ে না যায়, কারণ একটা বিরোধে গেলে কিন্তু যারা অনির্বাচিত সরকার চায় বা যারা ক্ষমতায় ছিলেন তাদের কিন্তু একটা টার্গেটই ছিল নির্বাচন কেমনে পিছিয়ে কিছুদিন যাবে, তাহলে তাদের সুবিধা ফ্ল্যাগ লয়ে চলবে তারা। ওই কারণে ওই মেকানিজমটা করতেছিল। তার সর্বশেষ যখন বিএনপি খুব ধৈর্যের সঙ্গে সেখানে সব কিছু হ্যাঁ বলে বলে করে নিয়ে আসছেন, তখন তারা এইটা প্রথম সাইন হলো সংসদে সাইন হওয়ার সময় বিএনপিকে একটা কাগজ দেওয়া হলো, আপনি এটা সাইন করেন, কিন্তু এখানে সংযুক্তি নাই। যার ফলে দেখবেন বিএনপি কিন্তু পরে বলছে, অর্থাৎ ওনারা ঐক্যমত কমিশনে বসে সব দল যে চার্টটা করছিল সেই চার্টটাকে পরিবর্তন করা হয়েছে। সেই জন্য বিএনপি বলছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন এই যে জিনিসটা বিএনপির উপর যে আপনি বলেন যে সে এই সনদ কেন মানছে না, বিএনপি তো আগেই বলে দিয়েছে যে সনদের মধ্যে অনেক কিছু আসছে যেটা আমি একমত পোষণ করি নাই। আর আরেকটা জিনিস খুব স্পষ্ট, ধরেন আপনি এখানে এই প্রোগ্রামটা আপনি এখন অন এয়ার করতেছেন, একই মুহূর্তে কি এখানে আর একটা সেট আপ চলবে? আপনার ক্যামেরায় তো সেটা চলবে না, কোনো সিস্টেমেও চলবে না, মানুষ ওটা দেখবে না। অর্থাৎ সিস্টেমে থাকতে হবে আপনাকে। আমাদের দেশে সংবিধান আছে এবং আমাদের জুলাই পরিবর্তনের পরে তাহলে যে আমরা এই যে ভোটটা করলাম, মানে গণভোটটা করলাম, ব্যাখ্যাটা আমি দিচ্ছি। ওই গণভোটটা নিয়ে ধরেন গণভোটটা যে হইলো, ওই গণভোটেরও তো সংবিধানে গণভোট বলতে কিছু নাই এবং ওই গণভোটটার কোনো অস্তিত্ব নাই। এবং গণভোট যদি থাকতো তাহলে তো আপনাকে গণভোট অনুসারেই আপনাকে চলতে হইতো, কিন্তু আপনার তো গণভোট সংবিধানে নাই, সংবিধানে ওটা আনতে হবে। সেই ব্যাপারে ঐক্যমত পোষণ করছে বিএনপি। তারা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করার পরে যাতে জনগণেরও মতামত দরকার হয়, আবার আমরা হেনা ভোটে পাঠাবো যে আমরা এটা সংবিধান পরিবর্তন করছি, আপনারা রাজি কিনা, তখন এইরকম হবে হেনা ভোট। কিন্তু এছাড়া তো হেনা ভোট আপনি একটা পেপার তৈরি করে দিলেন, হেনা ভোট করলেন, এখন তো প্রশাসন ধরেন সবাই মিলে করছে, ওইটা নিয়ে কোনো বিতর্ক করে নাই, আলোচনা করে ঝগড়া করে নাই, কারণ টার্গেট ছিল নির্বাচন। এখন নির্বাচনে ধরেন ওরা হেনার পক্ষে গেল, বিএনপি তো একটা ম্যানিফেস্টো দিছে, তাই না, জনগণ কাছে আমরা এইটা করবো। এখন জনগণ তো তাদেরকে 2/3 মেজরিটি দিছে, তার মানে কি বিএনপি যেগুলো দিছে জনগণ বলছে হ্যাঁ আপনারা এগুলো করেন, তো বিএনপি কি ওর বাইরে যেতে পারবে? ওর বাইরে তো যেতে পারবে না। এখন এখানে এই যে সংবিধান সংশোধন, সেটা তো ওনারা বারবার বলছেন যে এটা সংবিধান সংশোধন হলো আর্টিকেল 42-তে কনস্টিটিউশনে বলা আছে সংসদ বসলে সেখানে যে কোনো বিষয় সংবিধান সংশোধন করা যাবে। এবং বিএনপি আরও একটা জিনিস স্পষ্ট করেছে, আমরা আমাদের ম্যানিফেস্টোতে 31 দফায় এবং আলোচনায় যেগুলো আমরা বলছি, যেগুলো আমরা সংস্কার করব, আমরা এগুলো ধাপে ধাপে করব। এই ঘোষণার পরে তো আর বলার কোনো সুযোগ থাকে না যে আপনি জুলাই সনদ মানছেন না বা আপনি 5ই আগস্টের পরিবর্তনের থিম আপনি ধারণ করছেন না, এগুলো হলো পলিটিক্সের কথা। কিন্তু আরেকটা পয়েন্ট আমি বলি, সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হল যে প্রধান নির্বাচন কমিশনার যিনি আইনগতভাবেই শপথ পড়িয়েছেন,
এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই অ্যাপ্রোচটা করেনি নির্বাচন কমিশন। আপনি নিশ্চয়ই শুনেছেন, মানে তাদের কাছে অ্যাপ্রোচটাই করেনি, কারণ যৌক্তিক না। তো একই অ্যাপ্রোচ সে জামাত এবং 11 দলীয় জোটের কাছে কিভাবে করলো, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে কিভাবে করে। এটা একটা হিডেন থাকতে পারে, কেন ওই অ্যাপ্রোচটা যদি আগে অফিসিয়ালি যেত তাহলে সেটা হয়তো আদালতে চ্যালেঞ্জ হয়ে যেতে পারতো, এরকম একটা পলিসি হতে পারে। কারণ ইলেকশন কমিশনের, আমি তো আগে বললাম, উনি তো ইলেকশন কমিশনে ছিলেন অনেকদিন। ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নাই সংবিধানে যে ক্ষমতা দিচ্ছে তার বাইরে কিছু করার, ওটা হলো একদম নির্দিষ্ট করে দায়িত্ব। অতএব হেনা ভোটের ব্যাপারে এই যে অধ্যাদেশ হয় না, কিন্তু হয়েছে হলো আদেশ, যেটা আমি বললাম যে রাষ্ট্রপতির এই ক্ষমতাই নাই। এই আদেশটার মধ্যে যে হেনা ভোটের কথা হয়েছে, সেই হেনা ভোট আপনি করলেন, করার পরে সেইটা যদি আপনি যারা সংবিধান বোঝে বা যারা সংবিধানের জন্য, সংবিধান পরিবর্তনের জন্য সংসদে যাচ্ছেন, তাহলে আপনি দুইটা প্যারালাল জিনিস দাঁড় করাই দিলেন না। কি সংবিধান সংস্কারক মানে কি সংবিধান পরিবর্তন, তা আপনি সংসদ হয়েও তো সংবিধান পরিবর্তন করতেছেন। আর্টিকেল 42-তে যেদিন বসবে ওদিনই দেখবেন অনেক বিল আসবে, এই যে অর্ডিন্যান্সগুলো হয়েছে সবগুলো সংসদে উপস্থাপন হবে, তারা দেখবে এগুলো কোনটা সঠিক বেঠিক, সেগুলো তারা যাচাই বাছাই করে ফাইনাল করবে, এই যে ল হবে এটা হবে না। তো এখানে তো সুযোগ আছে, তাহলে আপনি সুযোগ থাকা অবস্থায় একটা বেআইনি জিনিস যেটা সংবিধান অ্যালাউ করে না, সেই জায়গাটায় বিএনপিকে চেষ্টা করছিল তারাকে নিয়ে আসার জন্য, কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলছে সংবিধানে যেটা নাই সেটা আমরা করব না। এবং এটা তো আমি আইনজীবী হিসেবে মনে করি যেটা সঠিক কাজ করেছেন, কারণ ওই যদি সংবিধানের বাইরে যদি ধরেন জাতীয় সংসদ সদস্যের শপথ নিলেন না, সংবিধান সংস্কার হিসেবে শপথ নিলেন, তারা সংবিধান পরিবর্তন করতে গেলেন, এটা আদালতে যেত, আদালতে গেলে সাথে সাথে ওটা বাতিল হয়ে যেত, বাতিল হয়ে গেলে তাহলে কি দাঁড়াইতো, তাহলে তো কোনো কিছুই থাকতো না। অতএব সেক্ষেত্রে আমাদের সংসদ নির্বাচন, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনি দেখবেন সিইসি উল্লেখ করেছে যখন শপথ করায়, সংবিধানের আর্টিকেল 158 অনুসারে সংসদ সদস্য হিসেবে শপথ পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু সংবিধান পরিষদ যখন, ওখানে কোনো সংবিধানের কথা বলে না উনি, কারণ বলে নাই, নাই তো। তাহলে এই ধরনের একটা ফাঁকিঝুঁকির ব্যাপার জনগণের উপরে চাপিয়ে দিবেন এবং সেইটার ব্যাপার আলোচনা করবেন। আমি তো মনে করি যে নির্বাচনে আপনার স্ট্রং বিরোধী দল হয়েছে, 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে, তারা সরকার পরিচালনা করুক, ভুল ত্রুটি ধরেন, তারপরে সে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, আগের মতো রুল অফ ল যাতে ব্যাহত না হয়, আইনের শাসন যাতে ব্যত্যয় না হয়, সেগুলো আপনারা চেক অ্যান্ড ব্যালেন্স করেন। কিন্তু অন্যদিকে কেন যাচ্ছেন আপনারা? এই কারণেই আমার মনে হয়, ওই যে আমি একটা কথা বললাম যে যারা অনির্বাচিত সরকার, তারা কোনো একটা বীজ বপন করে গেছে, যে বীজের কারণে এই টোটাল ডেমোক্রেসি সিস্টেমটাই কি আমরা আলটিমেটলি কোনো একটা বিতর্কের জায়গায় নিয়ে যাই কিনা, ওইটা আমার কাছে একটা সন্দেহ মনে হয়।